দেখো আজকে ভেক্টর স্পেসের প্রবলেম নিয়ে আলোচনা করব। ভেক্টর স্পেসে বেসিক ডাইমেনশন যেগুলো পড়িয়েছিলাম তার উপর বেস করে প্রবলেম আলোচনা করবো এবং আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ব্যাপারটা আজকে একটু বলবো, ওইগুলোর উপরে প্রবলেম আলোচনা হবে। চলে আসছি দেখো ভেক্টর স্পেসে প্রথম যে প্রবলেমটা আছে, দেখো কি বলছি প্রবলেমটা। The set C forms a vector space. আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারের যে সেট সেটা আর এর উপর ভেক্টর স্পেস ফর্ম করবে। ঠিক আছে, যে কোনো ফিল্ড যদি দেখি, যে কোনো ফিল্ডই তার সাবফিল্ডের উপর ভেক্টর স্পেস ফর্ম করবে। যেমন সি ওভার আর ভেক্টর স্পেস হবে, আবার আর ওভার কিউ ভেক্টর স্পেস হবে। যে কোনো ফিল্ড যদি দিলাম, তাহলে যে কোনো ফিল্ডই কিন্তু আমাদের সাবফিল্ডের উপর কি ফর্ম করবে, সাবফিল্ডের উপর ভেক্টর স্পেস ফর্ম করবে। দেখো বলছে the set C forms a vector space over R. সিটা ভেক্টর স্পেস ফর্ম করছে ওভার আর। এবার দেখো, then which of the following is true? Then which one of the following is true? এদের মধ্যে কোনটা ট্রু? দেখো প্রথম অপশনটা হচ্ছে যে ডাইমেনশন অফ সি ওভার আর, সি ইন্ডেক্স আর এরকম করে লিখলাম, সো দিস ইজ ইকুয়াল টু 1। তারপরে যে ডাইমেনশন অফ সি ওভার আর, দিস ইজ ইকুয়াল টু 0। সি এর অপশনটা হচ্ছে ডাইমেনশন অফ সি ওভার আর, দিস ইজ ইকুয়াল টু 2। ডি এর অপশনটা হচ্ছে দেখো যে নান অফ দিস। তো আগের দিনে আলোচনা করেছি, তোমরাই বলো কি হবে এটা। তো এটা কি হবে? ডাইমেনশন অফ সি ওভার আর, ডাইমেনশন অফ সি ওভার আর বলেছি, এটা 2 হবে। তাহলে এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে আমাদের 2। ঠিক আছে, সি ওভার আর এর ক্ষেত্রে দেখবে আলোচনা করেছি আগের ক্লাসে যে ভেক্টর স্পেসটাকে নিচ্ছি যখন সি ওভার আর, তার ক্ষেত্রে বেসিসটা কি হয়েছিল? বেসিসটা পেয়েছিলাম 1 আর আই। মনে করে রাখো। তাহলে ভেক্টর স্পেসটা যখন আমরা নিয়েছি সি ওভার আর, তখন যে বেসিসটা, সেই বেসিসটা পেয়েছিলাম কি 1 আর আই। বেসিসে কটা এলিমেন্ট আছে? 2টো এলিমেন্ট আছে। তাহলে এক্ষেত্রে ডাইমেনশন কত হবে? 2 হবে। বেসিসে যতগুলো আমরা এলিমেন্ট পাবো সেটাই তো আমাদের ডাইমেনশন। তো এখানে সি এর অপশনটা ট্রু। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি নেক্সট প্রবলেমে। নেক্সট একটা প্রবলেম চলে আসে। দেখো লেট কি ধরে নিচ্ছি যে α1 α2 α3, এটা ধরে নাম বি এ বেসিস অফ আর কিউ। এটা আর কিউবের একটা বেসিস ধরে নিলাম। দেখো যেহেতু এটাকে বেসিস ধরে নিয়েছি, তার মানে কি হবে? এই সেটটা লিনিয়ার স্প্যান বা এই সেটটা স্প্যান করলে আমরা আর কিউব পাবো। মানে আর কিউবের প্রত্যেকটা ভেক্টর α1 α2 α3 লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। এবং এই যে সেটটা নিয়েছি α1 α2 α3, এই সেটটা হয়ে যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, consider the following statements
ফলোইং স্টেটমেন্টস, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। কোন কোন স্টেটমেন্ট নিচ্ছি? দুটো স্টেটমেন্ট নিচ্ছি, এ আর বি, দুটো স্টেটমেন্ট আমরা নিচ্ছি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এ আর বি, যাতে করে দেখো এ স্টেটমেন্টটা কি বলছি যে আলফা 1 প্লাস আলফা 2 কমা আলফা 2 প্লাস আলফা 3 কমা আলফা 1 মাইনাস আলফা 3, এই যে এইটা হবে ইজ এ বেসিস, এটা হবে বেসিস কার অফ আর কিউব, এটা আর কিউবের বেসিস হবে। নেক্সট বি স্টেটমেন্টটা যদি দেখি, বি স্টেটমেন্টটা কি বলছি যে কি নিচ্ছি দেখো, আলফা 1 প্লাস আলফা 2 কমা আলফা 1 প্লাস 2 আলফা 2 মাইনাস আলফা 3 কমা আলফা 1 মাইনাস 3 আলফা 3, এইটা হয়ে যাবে ইজ এ বেসিস অফ আর কিউব। তাহলে এইটা হয়ে যাবে বলছে কি না বেসিস হবে কার? আর কিউবের। তাহলে এখানে কোন স্টেটমেন্টটা দেখো, which of the above statements, which of the above statements, which of the above statements hold true, এদের মধ্যে কোনটা ট্রু, এটা আমরা ক্যালকুলেট করব, এদের মধ্যে কোনটা ট্রু। দেখো দুটো স্টেটমেন্ট আমাদের দেওয়া আছে এ আর বি, যেখানে আলফা 1 আলফা 2 আলফা 3 এই যে সেটটা দেওয়া আছে, এই সেটটা কি বলে দেওয়া আছে দেখো, এই সেটটাকে কিন্তু বেসিস বলে দেওয়া, তাই না? এই সেটটাকে বেসিস বলে দেওয়া আছে। তাহলে এদের মধ্যে কোনটা বেসিস হবে? তাহলে এর অপশনটা কি আছে বলছি দেখো, both A and B, both A and B। বি এর অপশনটা কি আছে? বি এর অপশনটা আছে অনলি এ। সি এর অপশনটা কি আছে? অনলি বি। ডি এর অপশনটা কি আছে? নাইদার এ নর বি, নাইদার এ নর বি। তাহলে আমাদের এখানে আলফা 1 আলফা 2 আলফা 3 এটা বেসিস বলে দেওয়া আছে। আচ্ছা, এই প্রবলেমটা করানোর জন্য আমি একটা স্টেটমেন্ট তোমাদেরকে বলবো, এই স্টেটমেন্টটা একটু মাথায় রেখে দেবে যে সাপোর্টিং স্টেটমেন্টটা, সাপোর্টিং স্টেটমেন্ট কি বলছি দেখো এই প্রবলেমটা করার জন্য। তাহলে ভিটা যদি একটা ভেক্টর স্পেস হয়, লেট ভি বি এ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস, ভিটা একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন n, ডাইমেনশন n ওভার এ ফিল্ড f, ওভার এ ফিল্ড f। তাহলে ভিটা একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন n ওভার এ ফিল্ড f, এর ফিল্ড বানালাম। দেন দেখো যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি, তাহলে ভিটা একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন কত n ওভার এ ফিল্ড f, দেন এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি নিই যেখানে nটা ভেক্টর আছে, তাহলে সেটা বেসিস হয়ে যাবে অফ ভি। তাহলে ভি এর ডাইমেনশন দিয়ে নিই, তাহলে সেখানে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যেখানে nটা ভেক্টর আছে সেইটা হয়ে যাবে কি, সেইটা হয়ে যাবে কার না basis of V। Then any linearly independent set, any linearly independent set of n vectors, any linearly independent set of n vectors is also a basis of V। এখানে দেখো আর কিউবের যে ডাইমেনশন সেটা তো জানো কত হবে, 3 হবে, তাই না? তাহলে আর কিউবের যে ডাইমেনশন সেটা কত? আর কিউবের ডাইমেনশনটা আমরা পাবো 3।
আচ্ছা, যে দুটো সেট দেওয়া আছে, দেখো দুটো সেটই সেট অফ 3 ভেক্টর, দুটোতেই 3টে করে ভেক্টর আছে। এবার চলে আসি প্রথমটাই। প্রথম যে সেটটা দেওয়া আছে কেমন দেওয়া আছে? α1 প্লাস α2, α2 প্লাস α3 আর α1 মাইনাস α3, তাই না? তাহলে প্রথম যে সেটটা আমরা পাচ্ছি সেটা কি পাচ্ছি? α1 প্লাস α2 প্লাস α2 প্লাস α3 আর α1 মাইনাস α3, এই সেটটা আমরা কিন্তু পেয়েছি প্রথমে। এখানে দেখো, যদি এই যে ভেক্টরটা পাচ্ছ, সেই ভেক্টরটা দেখো এই দুটো ভেক্টরে কিন্তু লিনিয়ার কম্বিনেশন। কি করে এটাকে লিখতে পারি? কিভাবে? α1 প্লাস α2 1 ইন্টু, তাহলে 1 ইন্টু α1 প্লাস α2, এটা হলো মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু α2 প্লাস α। আরেকটা জিনিস আমরা পড়েছিলাম যে একটা সেট, যে সেটে যে কোনো একটা ভেক্টর, সেইগুলো সেই ভেক্টরটা যদি বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন হয়, তার একটা সেট, সেই সেটটা যে কোনো একটা ভেক্টর যদি বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন হয়, তখন সেই সেটটাকে বলেছিলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এই যে সেটটা, এই সেটটা কিন্তু আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আরো একটা ভাবে চেক করা যায়। আমি সব রকম নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা আরো একটা ভাবে চেক করা যায়। আমি সব রকম নিয়মই শিখিয়ে দিচ্ছি। আরো একটা কিভাবে চেক করা যায় যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়? তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি শিখেছিলাম? কোএফিসিয়েন্টের যে ডিটারমিনেন্ট ভেক্টর যেগুলো পাচ্ছি, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর ডিপেন্ডেন্ট হলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কি হবে? কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা আমাদের ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট দিয়েও কিন্তু তোমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করতে পারো। পেয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম? এখানে ভেক্টরটা পেয়ে গেলাম, যেটা প্রথম সেটটার ক্ষেত্রে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটা কিন্তু তোমরা ডিটারমিনেন্ট দিয়েও চেক করতে পারো। হ্যালো, ডিটারমিনেন্ট দিয়ে চেক করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, আমি আগে ব্রড জিনিসটা বলি, তারপর শর্টে আসবো যে কিভাবে চেক করবো। আমি অল্টারনেটিভ মেথড বলছি, অল্টারনেটিভ মেথড। অল্টারনেটিভ মেথডটা বলি, এভাবেও করতে পারো। একটা অল্টারনেটিভ মেথড বলি। দেখো, প্রসেস গুলো শিখে রাখতে হবে। একটা প্রবলেম দিয়ে ভাবতে হবে যে কিভাবে কি করবো, প্রসেস গুলো শিখে রাখতে হবে। তাহলে অল্টারনেটিভ মেথডটা কি বলছি দেখো, যে এরকম একটা জিনিস লিখছি। দেখো, ডেফিনেশন দিয়ে বলছি, তারপর শর্ট ট্রিক্সও বলে দেবো যে কিভাবে শর্ট ট্রিক্সটা মনে রাখবে। থিটা, আর কিউবের নাল ভেক্টর মানে 0 0 0, তাই না? তাহলে এখানে দেখো, এবার C1 α1 কমন নিয়ে কি পাচ্ছি? C1 প্লাস C3। α2 কমন নিয়ে কি পাচ্ছি? C1 প্লাস C2। α3 কমন নিয়ে কি পাচ্ছি? এর নাল ভেক্টর মানে কি? 0 0 0। ঠিক আছে? ব্রড কেসটা যদি শেখো, তাহলে শর্ট জিনিসটা পেয়ে যাবে কিভাবে কি করতে হচ্ছে। এবার দেখো, এবার একটা জিনিস দেখো, যেহেতু এটা বেসিস, যেহেতু এটা বেসিস, তাই ইমপ্লাই করবে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট।
তাহলে যেহেতু আলফা 1 আলফা 2 আলফা 3 এটা বেসিস, যেহেতু বেসিস, তাহলে বেসিস হলে এটা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলে এই স্কেলারটা 0, এই স্কেলারটা 0, এই স্কেলারটা 0, মানে কি হবে c1 প্লাস c3 0 হলো, c1 প্লাস c2 0, c2 মাইনাস c3 0। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি দেখি c1 তার কোএফিসিয়েন্ট 1, c2 নেই, c3 1, তারপরে c1 1, c2 1, c3 নেই মানে 0, তারপরে c1 টা 0, c2 1, c3 মাইনাস 1। দেখো নিজেরা ডিটারমিনেন্ট চেক করে বলো কত আসছে, নিজেরা ডিটারমিনেন্ট চেক করে বলো কত আসছে। তারপর আমি শর্ট ট্রিক্স অবশ্যই বলে দেবো। কিভাবে মনে রাখতে হবে সেটা তো আছে প্রসেস। বেশ, 0 আসছে, অবশ্যই 0 আসবে। তাহলে দেখো যেহেতু 0 আসছে মানে এইভাবেও কিন্তু বলা যাবে যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, তাই না? যেহেতু 0 আসছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার পরীক্ষা হলে অল্টারনেটিভ মেথডটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? অল্টারনেটিভ মেথডটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে পরীক্ষা হলে শর্টে কিভাবে ভাববো? দেখো শর্টে ভাবার উপায় আছে। এই যে ভেক্টর গুলো নিচ্ছ, এই ভেক্টর গুলোর যে কোএফিসিয়েন্ট সেইগুলো দেখো কলাম বরাবর লিখবো। দেখো প্রথম ভেক্টরটা কত হচ্ছে আলফা 1 প্লাস আলফা 2, তাহলে আলফা 1 এর কোএফিসিয়েন্ট কত 1, আলফা 2 এর কোএফিসিয়েন্ট কত 1, আলফা 3 এর কোএফিসিয়েন্ট কত 0। দেখো ফার্স্ট কলামে আছে। তারপরে চলে এসো আলফা 2 প্লাস আলফা 3 আছে, তাহলে আলফা 1 এর কোএফিসিয়েন্ট কত 0, আলফা 2 এর কোএফিসিয়েন্ট কত 1, আলফা 3 এর কোএফিসিয়েন্ট কত 1। তাহলে এটা লিখলাম। শিখে নাও, যদি শিখতে পারো তাহলে অবশ্যই কাজ হবে। তারপরটা কি আছে দেখো, তারপরে আলফা 1 মাইনাস আলফা 3, তাহলে আলফা 1 এর কোএফিসিয়েন্ট 1, আলফা 2 এর কোএফিসিয়েন্ট 0, আলফা 3 এর কোএফিসিয়েন্ট -1, দেখো 1 0 মাইনাস। তাহলে এত ব্রড প্রসেস আমাদের কিন্তু খাটতে হবে না, শুধু যে ভেক্টর গুলো আছে এটাই তো শিখেছিলাম, যে ভেক্টর গুলো আছে তাদের কোএফিসিয়েন্ট গুলোকে কলাম বরাবর লিখে দাও। কি শিখেছি তো? হ্যাঁ না না, দিয়ে চেক করো ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0। যদি ইকুয়াল টু 0 হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যদি নট ইকুয়াল টু 0 হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কি বলেছিলাম তো? হ্যাঁ না না, শিখিয়েছিলাম না শেখাইনি? কি বলছো বলো? যে কোএফিসিয়েন্ট গুলোকে কলাম বরাবর লিখতে হবে, বেশ শিখেছিলাম। বেশ, চলো এরপরে চলে আসি তাহলে বি এর সেটটা। বিতে যে সেটটা আছে, বিতে যে সেটটা আছে দেখো কিরকম সেট আছে। আলফা 1 প্লাস 2 আলফা 2 মাইনাস আলফা 3 আর আলফা 1 মাইনাস 3 আলফা। হ্যাঁ, তাহলে আলফা 1 প্লাস আলফা 2, আলফা 1 প্লাস 2 আলফা 2 মাইনাস আলফা 3 আর আলফা 1 মাইনাস 3 আলফা। হ্যালো, এইটার ক্ষেত্রে তাহলে আমরা চেক করবো। চলো নিজেরা চেক করো, ডিটারমিনেন্টে নিজেরা চেক করো। আলফা 1 এর কোএফিসিয়েন্ট 1, আলফা 2 এর 1, আলফা 3 নেই, তারপরটা 1 2 আলফা 3 মাইনাস 1, তারপরটা আলফা 1 এর 1, আলফা 2 এর 0 মাইনাস 3। চলো ডিটারমিনেন্টে চেক করে বলো নিজেরা কত আসছে, ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0। বেশ, দুজন অ্যান্সার করেছে, -6 আসছে। একজন বলছে -7, ঠিক করে বলো কোনটা ঠিক। একজন বলছে -6, একজন -7।
এটা যদি করে দিই কত আসবে? -6, প্রথমটা আসছে -6, তারপরটা -1 ইন্টু -3, বেশ, আর তারপরেরটা -6 -1 ইন্টু -3, আচ্ছা তারপরটা আসছে +1 ইন্টু -1, কত আসছে? কি সব ক্যালকুলেশন বলছো তোমরা? -7 আসছে, কি করে? আমি তো করলাম অন্য মান আসছে, এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, -7 +3 -4 আসছে না? দেখো দেখো ক্যালকুলেশনটা কি সব ক্যালকুলেশন বলছে। 1 ইন্টু -6, ও -1 ইন্টু -1 ইন্টু -3, হ্যাঁ -4 আসছে, সেটাই, তাই নট ইকুয়াল টু 0। তাহলে যে এটা নট ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে সেটটা, এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট of কটা ভেক্টর, of 3 vectors, তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ 3 ভেক্টরস। তাহলে যেহেতু এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ 3 ভেক্টরস, তাহলে এটা বেসিস হবে, কারণ যেহেতু আর কিউবের ডাইমেনশন কত, আর কিউবের ডাইমেনশন যেহেতু 3, তাহলে এখানে কোন অপশনটা ট্রু হলো? অপশন সি নাকি? অনলি বি এরটা ট্রু, অপশন সি হলো। তাহলে বিটাতে যে ভেক্টরটা আছে সেটা কি হবে, বেসিস হবে। চলো এরপর চলে আসি নেক্সট প্রবলেম, 3 নম্বর প্রবলেমে চলে আসি। দেখো 3 নম্বর প্রবলেমে আমরা, এটা তোমরা নিজেরা করবে, প্রবলেম 3 বলবে, কারণ তোমরা ম্যাট্রিক্স দিয়ে চেক করতে পারবে। হুইচ অফ দ্য ফলোইং সেট অফ ভেক্টরস, হুইচ অফ দ্য ফলোইং set of vectors, which are the following set of vectors in R cube are linearly independent? Which are the following set of vectors in R cube? কোন চারটে দিচ্ছি এরকম দেখো, এরকম একটা সেট দিলাম, কি করে চেক করতে হবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি অলরেডি, আবার দুটো নিয়ম শিখিয়ে দিচ্ছি। সবসময় যে ডিটারমিন দিয়ে করবে তা নয়, যদি চোখে দেখে বুঝতে পারো যে যে কোনো একটা ভেক্টর বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন, তাহলে আর ডিটারমিন দিয়ে কেন করতে যাবে, তাই না? চলো এর অপশনটা কি আছে, 1 and 2, বি এর অপশনটা কি আছে, 2 and 3,
সি এর অপশনটা কি আছে 3 and 4, ডি এর অপশনটা কি আছে 1 and 4, 1 and 4, ডি এর অপশনটা আছে 1 and ডি এর অপশনটা আছে 1 and 4। বলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেয়েছে, কিন্তু দেখো প্রথম অপশনটা প্রথমেই এলিমিনেট হয়ে যাচ্ছে, হ্যাঁ না? প্রথম অপশনটা প্রথমেই এলিমিনেট হয়ে যাচ্ছে কেন, কে বলবে? কারণ যে কোনো একটা ভেক্টর, প্রথম অপশনে বলতে এইটার কথা বলছি, যে কোনো একটা ভেক্টর, ঠিক আছে, যে কোনো একটা ভেক্টর বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন হয়। যেমন প্রথমটার ক্ষেত্রে যদি দেখি যে একের যেটা এই যে 1 1 0টা, এইটা এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, তাই না? তাহলে এইটা হয়ে যাচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তারপরটা দেখো যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, তার ডিটারমিনেন্ট হয়ে যাবে। যেমন কোএফিসিয়েন্ট গুলোকে আমি কলাম বরাবর লিখবো, এটা কি 1 নট ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে গেল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বলো তিনেরটা কি আসছে, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? চেক করো তিনেরটা কি আসছে, বলছে ইন্ডিপেন্ডেন্ট বলছে, দেখা যাক ডিটারমিনেন্ট করলে কত আসছে, ওয়ান আসছে, তাই তো? হ্যাঁ না? ভুল লিখলে বলো। বেশ, তারপরটা কত আসছে, বলো তারপরটা কত আসছে নিজেরাই বলো। দেখো এইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু যেহেতু 0 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাই না? হ্যাঁ না? তাহলে 2 আর 3, 2 আর 3 কোথায় আছে দেখো অপশন বি। কেউ একজন বলেছিল অপশন বি, সে ঠিকই বলেছে। তাহলে অপশন বি এরটা হবে, ঠিক অপশন বিটা। আশা করি সবার বোঝা যাচ্ছে। নেক্সট চলে আসি প্রবলেম 4। শর্ট ট্রিক্স করার জন্য যে জিনিসগুলো বলছি এগুলো একটু মাথায় রাখবে, তাহলেই দেখবে নিজেরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। এবার চলে আসি দেখো, লেট এস একটা সেট দেওয়া আছে 0 1 কে 0 1 কে কে 1 0 কে 1 0 1 কে 1, এস একটা সেট দেওয়া আছে। এস সেটটা কেমন দেওয়া আছে 0 1 কে 1 0 1 কে 1, দেন এসটা কি হবে, is a basis for R cube if and only, কি বলছে এর অপশনটা বলছে দেখো কে টা নট ইকুয়াল টু 0,
বি এর অপশনটা বলছে কেটা নট ইকুয়াল টু 1, সি এর অপশনটা বলছে -1 লেস অর ইকুয়াল টু কে লেস অর ইকুয়াল টু 1, ডি এর অপশনটা কি বলছে যে কেটা নট ইকুয়াল টু 0 এবং কে স্কোয়ারটা নট ইকুয়াল টু 2, তাই তো? কেটা নট ইকুয়াল টু 0 এবং কে স্কোয়ারটা নট ইকুয়াল টু 2। চলো এটা কিভাবে করবো, কিভাবে করবো চলে আসি। দেখো এই যে এস সেটটা যেহেতু বেসিস, তাহলে ইমপ্লাই করবে কি এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? তাহলে যেহেতু এসটা বেসিস, তাহলে এসটা কি হয়ে যাবে, এস সেটটা হয়ে যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে এই যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যেটা আমরা নেব সেটা নট ইকুয়াল টু 0, তাহলে ভেক্টর যে ভেক্টর গুলো আছে তার কম্পোনেন্ট গুলোকে আমরা কলাম বরাবর বসাবো। এটা নট ইকুয়াল টু 0, 0 1 কে, কে 1 0 1 কে 1। চলো এবার নিজেরা ক্যালকুলেশন করে দেখো কোন অপশনটা আসছে, এটা তোমরা করবে, এটা আমি করে দেবো না, নিজেরা করো, করে বলো কোন অপশনটা আসছে বা ডিটারমিনেন্টটা কি আসছে বলো একটু, ক্যালকুলেশন করে ডিটারমিনেন্টটা কি আসছে বলো। কত আসছে বলো ক্যালকুলেশন করে। দেখো প্রথমটা আসছে মাইনাস কে ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার, তারপরটা আসছে মাইনাস কে, তার মানে কে যদি কমন নি তাহলে কে স্কোয়ার মাইনাস 2 এরকম আসছে তো, তার মানে ইমপ্লাই করছে কে বলছে, কেউ একজন বলছে অপশন ডি, ঠিকই বলেছে অপশন ডি হবে। ইমপ্লাই করছে কেটা তার মানে নট ইকুয়াল টু 0 এবং কে স্কোয়ার মাইনাস 2 নট ইকুয়াল টু 0, মানে কে স্কোয়ারটা নট ইকুয়াল টু 2। তো এক্ষেত্রে আমরা যে অপশনটা পেলাম অপশন ডিটা হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন ডিটা পেয়ে গেলাম রাইট অ্যান্সার। চলো নেক্সট চলে আসি 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেমে চলে আসি। এইটা নিজেরা বলবে, যে কারণ বলতে পারো। হুইচ অফ দ্য ফলোইং, এটা অলরেডি আমি শিখিয়েছি তোমাদের। হুইচ অফ দ্য ফলোইং আর সাবস্পেসেস which of the following are subspaces of the vector space RQ?
তাহলে হুইচ অফ দ্য ফলোইং আর সাবস্পেসেস অফ দ্য ভেক্টর স্পেস আর কিউ। 1 নম্বর কি বলছি দেখো, যাতে করে 2 নম্বর কি বলছি দেখো, x minus y equal to 0। 3 নম্বর দেখো, চার নম্বর কি বলছি, এটা, তাই তো? বলে এখানে অপশন গুলো কি আছে দেখো, 1 and 2, 2 and 3, বলো কোন অপশনটা হবে এক্ষেত্রে? একজন বলেছে এর অপশনটা 1 and 2, ঠিকই বলেছো বাবা। দেখো যারা ক্লাস করেছো জানো, ঠিকই বলেছো, কেউ একজন বলেছে যে 1 and 2 হবে, মানে এরটা হবে, 3 আর 4 হবে না। কারণ আমি বারবার একটা কথা বলেছি পড়ানোর সময়, যে সাবস্পেস যদি হতে হয়, তাই না, সাবস্পেস যদি হতে হয় তাহলে কি বলেছিলাম, যে সাবস্পেস যদি হতে হয় তাহলে নাল ভেক্টরকে অবশ্যই কন্টেইন করতে হবে, যেটা 3 আর 4 এ কিন্তু নেই। এবার কি দেখা যাবে 1 আর 2 টাও সাবস্পেস আর বাকি কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, চলো তাহলে এটা হয়ে গেছে, এটা আগের আলোচনা করা প্রবলেম। এখানে চলে আসি প্রবলেম 6 এ। 6 নম্বর প্রবলেম চলে আসে। দেখো লেট W1, এটা কেমন দেওয়া আছে, x, y, z belongs to R cube, x, y, z belongs to R cube, যাতে করে x plus y plus z equal to 0। মানে এটা অ্যাকচুয়ালি প্লেন পাসিং থ্রু অরিজিন কে রিপ্রেজেন্ট করছে W1। W2 ইকুয়াল টু কত দেওয়া আছে, x, y, z belongs to R cube, যাতে করে x1 minus x2 plus 2x3 equal to 0। এটাও দেখো অ্যানাদার একটা প্লেন কে রিপ্রেজেন্ট করছে পাসিং থ্রু অরিজিন। দেখো প্লেন বা লাইন এগুলো সাবস্পেস হয় কোন টাইপের প্লেন বা কোন টাইপের লাইন গুলো, না যে প্লেন বা লাইন গুলো অরিজিন দিয়ে পাস করে, যে প্লেন বা লাইন গুলো অরিজিন দিয়ে পাস করে, ঠিক আছে। আর W3 ইকুয়াল টু কেমন দেওয়া আছে, এক্স কমা, আচ্ছা এটা এক্স ওয়াই জেড দিয়ে লিখবো, সরি এটা এক্স ওয়াই জেড হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2z, সরি এক্স মাইনাস ওয়াই প্লাস 2z। W3 টা কেমন দেওয়া আছে, x, y, z belongs to R cube, যাতে করে
2x minus y plus z সমান 0। দেন এস একটা সেট দেওয়া আছে, এস সেটটা কেমন দেওয়া আছে 1 2 0 0 1 1। এটা কার বেসিস হয় বলছি, ইজ এ বেসিস অফ, কার বেসিস অফ, এর অপশনটা দেওয়া আছে W1, বি এর অপশনটা দেওয়া আছে W2, সি এর অপশনটা দেওয়া আছে W3, ডি এর অপশনটা নান অফ দিস। ঠিক আছে, তাহলে এই যে সেটটা দেওয়া আছে এটা কার বেসিস হবে, কার বেসিস হবে। আচ্ছা দেখো, আমরা তিনটেরই বেসিস বের করা শিখে নেব, কি করে বের করব। চলে আসি W1, W1টা কেমন দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখো x y z belongs to r cube। W1টা কেমন দেওয়া আছে x y z belongs to r cube, যাতে করে x plus y plus z equal to 0। একটা কথা বলে দিই, শুনে রাখো, ভালো করে কান করে শুনো, যে এখানে আর কিউবের ডাইমেনশন কত, এগুলো শর্ট ট্রিক্স কিছু শিখে নেওয়া দরকার আছে। 3। তাহলে যে ডাইমেনশন অফ W1 কত হবে, দেখো রেস্ট, দেখো এই যে আর কিউব আছে, আর কিউবের যে পয়েন্ট তার উপর একটা রেস্ট্রিকশন দিয়েছি বা সাবজেক্ট টু কনস্ট্যান্টস দিয়েছি, এলপিতে পড়েছো সাবজেক্ট টু কনস্ট্যান্টস বা রেস্ট্রিকশন, যে একটা রেস্ট্রিকশন আছে, তাহলে W1 এর ডাইমেনশন হবে 3 মাইনাস একটা রেস্ট্রিকশন। তাহলে কথা বলতে কি ক্লিয়ার তো, মনে থাকবে তো প্রসেসটা কি বলুন। সেম লজিকে W2 এর ডাইমেনশন 2 হবে, W3 এর ডাইমেনশন 2 হবে। রেস্ট্রিক্স 3 ছিল, একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, সেটা 3 ছিল, একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, সেই জন্য আমরা বলতে পারছি যে ডাইমেনশনটা 2 হবে। ঠিক আছে, এছাড়া বেসিসটা কি হবে, চলো W1 এর ভেক্টর গুলো কেমন আকারে দেখতে, x, y, z, যাতে করে ধরো আলফা বিটা গামা যদি একটা ভেক্টর W1 থেকে তুলি, তার মানে কি হবে, সিধা হবে। দেখো জিনিসটা বুঝিয়ে দিলে তবে তোমরা শর্টে লিখতে পারবে, এটা শর্টেও করা যায়, এটা শর্টই হবে, এমন কিছু বড় হবে না জিনিসটা। তাহলে এখান থেকে দেখো এই গামাটা সমান কি লিখতে পারবো, গামাটা সমান লিখতে পারবো মাইনাস আলফা মাইনাস বিটা, তাই না। তাহলে গামাটা সমান কত লিখতে পারবো, মাইনাস আলফা মাইনাস বিটা। এবার তাহলে এখানে যদি বসাই, আলফা থাকলো বিটা থাকলো, গামার জায়গায় বসো। এবার যদি আলফা কমন নিই তাহলে কত হবে 1 0 -1। আর যদি বিটাটা কমন নিই তাহলে কি আসবে 0 1 -1। তাহলে W1 এর ক্ষেত্রে তোমরা বলো বেসিসটা কি হয়ে যাবে, এই যে, এবং এই দুটো ভেক্টর প্রমাণ করা যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, তাহলে বেসিসটা কি হয়ে যাবে W1 এর ক্ষেত্রে, এইভাবে বের করতে হয়, প্রসেসটা শিখে নাও। তাহলে এইটা হয় আমাদের বেসিস অফ W। সেম লজিকে যদি W2 তে আসে, W2 টা কেমন আকারে দেখতে, x y z belongs to R, যাতে করে দেখো যাতে করে x minus y plus 2z সমান 0। হ্যালো, তাহলে এবার যদি আলফা বিটাকে আমরা W2 থেকে নিই,
আলফা বিটা কেমন যাবো, সেক্ষেত্রে কি বা আলফা মাইনাস বিটা প্লাস 2 গামা সমান 0, কারণ বিটা সমান কত, আলফা প্লাস 2 গামা। তাহলে এবার আলফা বিটা গামাটা কেমন দেখতে হয়ে গেল, আলফা আলফা প্লাস 2 গামা কমা গামা, তাহলে আলফা কমন নিলে 1 1 0 প্লাস গামা কমন নিলে 0 2 1, তাহলে এক্ষেত্রে বেসিসটা কি হয়ে গেল, 1 1 0 আর 0 2 1, এইটা হয়ে গেল তাহলে বেসিস কার, অফ ডাব্লিউ। তাকে এই যে দুটো এস সেট পেলাম সেটা গিভেন এস সেটের সাথে কিন্তু সমান নয়, তাহলে এরপরে চলে আসি W3, W3টা কেমন আছে, এইটা আছে দেখো x, y, z belongs to R cube, ঠিক আছে, W3টা কেমন আছে, x, y, z belongs to R cube, যাতে করে x, y, z belongs to R cube, যাতে করে 2x minus y plus z this is equal to 0, তাহলে W3টা কি হলো, x, y, z belongs to R cube, যাতে করে 2x minus y plus z this is equal to 0, হলো। বেশ, এবার দেখো তাহলে এখানে যখন আলফা বিটা গামা যদি একটা W3 থেকে, তোমরা বুঝে গেছো কোন অপশনটা হবে, তাহলে 2 আলফা মাইনাস বিটা প্লাস গামা সমান 0, তার মানে বিটা ইকুয়াল টু কত, 2 আলফা কমা গামা, 2 আলফা কমা 2 আলফা প্লাস গামা, সরি কমা দিয়ে দিয়েছি, সরি। তাহলে আলফা বিটা গামাটা কেমন দেখতে হলো, আলফা বিটা গামাটা কেমন দেখতে হলো, 2 আলফা প্লাস গামা আর গামা, তাহলে এই যে আলফা বিটা গামাটা, তাহলে আলফা কমন একটা লেখো, গামা কমন নিয়ে 0 1, তাহলে আলফা কমন নিয়ে 1 2 0, গামা কমন নিয়ে 0 0 1, তাহলে এখানে বেসিসটা কি হবে, তাহলে 1 2 0 0 1 1, এইটা একটা বেসিস, তাহলে তোমরা বলো কোন অপশনটা হবে গো, কোন অপশনটা হবে বলো, বলতে পারবে, বেশ অপশন সি, তাহলে বোঝা গেল এইভাবে বের করতে পারো, তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, অপশন সিটা ট্রু, মানে এই যে এস সেটটা দেওয়া আছে এই এস সেটটা W3 বেসিস হবে। চলো চলে আসি নেক্সট প্রবলেমে, আমরা প্রবলেম নাম্বার কত হবে 7, তাহলে চলে আসি আমরা, দেখো প্রবলেম নাম্বার 7, দেখো আমি এখানে একটা ফর্মুলা শেখাবো, যে তারপর আমি অঙ্কটা করব, এটা ইফ ভিটা
is a vector space over the field FP. আচ্ছা FP টা কি, যেখানে FP বলবো না, F5 সরি, যেখানে F5 টা হচ্ছে একটা ফিল্ড উইথ 5 এলিমেন্টস। তাহলে ভিটা একটা ভেক্টর স্পেস নিলাম ওভার দ্য ফিল্ড F5, এখানে ফিল্ড উইথ 5 এলিমেন্টস, এবং ডাইমেনশন যে V, this is equal to 3. Then V has তবে এরপরে যে কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন আমি আশা করছি নিউ যে পরীক্ষা হবে সেখানে কিন্তু কোশ্চেন খুব কঠিনও হবে না, খুব সহজও হবে না। প্রথমে বলো, খুব কঠিন হবে না, খুব সহজ হবে না, ঠিক আছে? মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। ঠিক আছে, যেরকম প্যাটার্নে পড়বে সেরকম করাচ্ছি, এগুলো করো, দেখবে নিজেরা করতে পারবে পরীক্ষার সময়। অপশন এটা আছে 125 এলিমেন্টস, তারপর আছে 15 এলিমেন্টস, তারপর আছে দেখো 243 এলিমেন্টস, none of the above. আমি এখানে একটা স্টেটমেন্ট বলছি বা রেজাল্ট বলছি, মনে রেখো, রেজাল্ট হিসেবে মনে রাখতে পারো জিনিসটা। যে if V be a vector space, বা লেট লিখতে পারো, be a vector space over a field, let capital V be a vector space over a field FP, যেখানে এখানে FP টা হচ্ছে field with P elements। ঠিক আছে, তাহলে FP টা কি, FP টা হচ্ছে field with P elements, যেখানে P টা একটা প্রাইম। And dimension of V, this is equal to n। এরকম যদি হয়, then V has P to the power n elements। হলো? তাহলে V টা একটা ভেক্টর স্পেস নিয়েছি ওভার এ ফিল্ড FP উইথ P এলিমেন্টস, এবং ডাইমেনশন অফ V টা কত নিয়েছি, ডাইমেনশন অফ V টা নিয়েছি n। তাহলে V তে কটা এলিমেন্ট থাকবে, P টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। আচ্ছা, এখানে একটা আলোচ্য বিষয় বলে রাখি, পড়াতে পড়াতে মনে রাখবে, যদিও পরে রিং ফিল্ড আমরা আলাদা করে পড়বো, গ্রুপ রিং ফিল্ড। একটা কি মনে রাখো, যে কোনো ফিল্ডে এলিমেন্ট সংখ্যা সেটা কেমন আকারে দেখতে হবে, P টু দি পাওয়ার n আকারে দেখতে, এটা মনে রাখো। যে কোনো ফিল্ডের এলিমেন্ট সংখ্যা P টু দি পাওয়ার n আকারে দেখতে হবে, মানে একটা প্রাইমের পাওয়ার, ঠিক আছে? কি হবে না, একটা প্রাইমের পাওয়ার। এখানে দেখো F5 এর এলিমেন্ট সংখ্যা, ফিল্ডের এলিমেন্ট সংখ্যা কত, আর V এর ডাইমেনশন কত বলে দেওয়া আছে। নাম্বার অফ এলিমেন্টস ইন V কত হবে, V এর যে এলিমেন্ট সংখ্যা কত হবে, নাম্বার অফ এলিমেন্টস ইন V is
5, তাই তো? ঠিক আছে, সবার বোঝা গেছে? আশা করি কোনো অসুবিধা নেই। ক্লিয়ার তো? চলে আসি দেখো নেক্সট প্রবলেমে আমাদের। বোঝা গেছে, চলো পরে চলি। আচ্ছা, এখানে আমি দুটো জিনিস বলবো, দুটো ভেক্টর অনেক সময় ডাইরেক্ট দিয়ে দেয় যে ডাইমেনশন কত হবে, এটা মনে রাখবে। ভিটা যদি নিই, ধরো কালেকশন অফ অল n by n matrices, with real entries। এটা একটু নোট দিয়ে জিনিস বুঝিয়ে দিই, তারপর আমি প্রবলেমে যাবো। তাহলে ভিটা একটা কিনলাম, কালেকশন অফ অল n by n matrices with real entries। তাহলে এরকম নিলাম, তাহলে ভিটা একটা কালেকশন অফ অল n by n matrices with real entries। হ্যাঁ, তাহলে যে ভি এর বেসিস সেটা কেমন হবে আগে এটা বোঝাই, তারপর আমি সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। তাহলে ভিটা কালেকশন অফ অল n by ম্যাট্রিক্স নিলাম উইথ রিয়েল এন্ট্রিস। তাহলে এরকম একটা সেট নিচ্ছি, কিরকম দেখো, A11 A22 এরকম করে আরো আছে, A12 আগে যদি নিই, A11 A12 এরকম করে ডট ডট করে ANN অব্দি নিলাম। এইটা ইজ এ বেসিস হবে কার ভি এর। তাহলে ভিটা কালেকশন অফ অল ইনভাইট ম্যাট্রিক্স নিলাম উইথ রিয়েল এন্ট্রিস, তাহলে তার বেসিসটা এরকম। এবার প্রশ্ন হচ্ছে যে A11 A22 এইগুলো নিলাম, এই যে ম্যাট্রিক্স গুলো নিলাম, এই ম্যাট্রিক্স গুলো কেমন আকারে দেখতে হবে। তাহলে কালেকশন অফ অল n by n ম্যাট্রিক্সেস উইথ রিয়েল এন্ট্রিস যদি নিই, তার যে বেসিস, সেই বেসিসটা এরকম হবে। তাহলে A11 মানে কি, A11 মানে সেই ম্যাট্রিক্সটাই যার 1 পজিশনটাই 1 থাকবে। ঠিক আছে, কি বললাম, যার 1 পজিশনটাই 1 থাকে এবং বাকি সবগুলো কি হবে, 0 হবে। আচ্ছা, আমি এটাকে n by n না করে আমাদের m by n করে দিই, তাহলে আরো জেনারেল হয়ে যাবে, জিনিসটা বোঝার সুবিধা হবে। আর এইটাকে তাহলে করে দিই AMN, এটা বেসিস হবে বিয়ে, যেখানে AMN বা AIJ যদি বলি, MN বলবো না, AIJ বলবো, AIJ is an m by n matrix having 1 as the
ijth এলিমেন্ট, ijth এলিমেন্টটা 1 হবে and 0 elsewhere। ঠিক আছে, তাহলে ভিটা যদি কালেকশন অফ অল m বাই n ম্যাট্রিক্স নি, তাহলে তার বেসিস এলিমেন্ট গুলো এরকম আকারে দেখতে হবে। এখানে ai যে ম্যাট্রিক্স মানে কি, যার ij পজিশনে 1 থাকবে, বাকি এলিমেন্ট গুলো সব 0 হবে। তাহলে এই ভিটার ডাইমেনশন কত হবে, কতগুলো এলিমেন্ট আছে, 1 থেকে 1 থেকে শুরু করে mn অবধি, তাহলে কত হবে, ডাইমেনশন অফ ভি সমান হবে mn, এরকম mn সংখ্যক হবে। তাহলে বুঝে গেলে যে কালেকশন অফ অল m বাই n ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ, তাদের বেসিস কি হবে এবং ডাইমেনশন কত হবে। যদি এটাকে আরো শর্ট এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, ধরো আমি এক্সাম্পল স্বরূপ বলছি, ধরো ভিতে তুমি এরকম টাইপের ম্যাট্রিক্স গুলো নিয়ে, যেখানে এবিসিডি গুলো রিয়েল। তাহলে ভিটা কি নিয়েছি, ভি নিয়েছি কালেকশন অফ অল 2x2 matrices with real entries। কালেকশন অফ অল 2x2 matrices with real entries। তাহলে এর ক্ষেত্রে বেসিসটা কি হবে, এবার প্রশ্ন হচ্ছে এর ক্ষেত্রে তাহলে বেসিসটা কি হবে, চলো দেখি বের করে। আচ্ছা, এখানে ম্যাট্রিক্সটা কেমন আকারে দেখতে, রিয়েল এন্ট্রিজ কিন্তু, তাহলে এ কমন নিয়ে কি লিখতে পারবো, বুঝে নাও ভালো, বি কমন নিয়ে কিরকম লিখতে পারবো, প্লাস সি কমন নিয়ে কেমন লিখতে পারবো, প্লাস ডি কমন নিয়ে কেমন লিখতে পারবো, এটাই তো। তাহলে দেখো, প্রথমটার 1 পজিশন 1, বাকিগুলো সব 0, দ্বিতীয়টার 1 পজিশন 1, বাকিগুলো সব 0, তৃতীয়টার 1 পজিশন 1, বাকিগুলো সব 0, আর 4 নম্বরটা 2 পজিশন 1, বাকিগুলো সব 0। এটাকে দিয়ে লিখি, এইভাবে লিখতে হবে। দেখো তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো যে বেসিস এলিমেন্ট গুলো কেমন লিখতে হবে। তার ক্ষেত্রে বেসিসটা কত আছে, যখন 2x2 ম্যাট্রিক্স নিচ্ছি, এটা 2 হবে, সরি ভুল করে 2 লিখেছি, 2 তাহলে এইটা হয়ে গেল বেসিস কার, বেসিস অফ ভি। তাহলে এখানে ডাইমেনশন কত হবে, 2 × 2, দেখো মানে 4 আসবে, বেসিসে 4টে এলিমেন্ট আছে। কি ক্লিয়ার তো, হ্যাঁ না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে বেসিস গুলো কারা হচ্ছে, কেন এরকম নিচ্ছি, বোঝা গেল না, বোঝা গেল না, বলো ক্লিয়ার করে না, 2x2 দিয়ে আলোচনা করে দিলাম। বেশ, বলছে ক্লিয়ার হয়েছে, বেশ ঠিক আছে, যাও আজকে অবধি থাক, আজকে একটু আগে ছেড়ে দিলাম, নেক্সট দিনে ক্লাসটা একটু বেশিক্ষণ করিয়ে দেবো। বেশ, যাও ছুটি। যাও আজকে অবধি থাক, বেশ ঠিক আছে।